তার ঠিক পরেরটা যেটা আছে গ্লুকোজের ঠিক পরেরটা যে রিয়াকশনটা কেন সুগার দিয়ে দেওয়া আছে, কেন সুগারের ফর্মুলা কি দেওয়াই আছে ভাই, C12H22O11। তুই জানিস কেন সুগার কীভাবে ফর্ম হয়? এই ফর্মেশন তোর ক্লাস 12 আছে, সুক্রোজের ফর্মেশন। গ্লুকোজ, হ্যাঁ বল কিছু বলছিস। গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিয়াকশন আমার ফর্ম হয় সুক্রোজ। গ্লুকোজেরও ফর্মুলা C6H12O6, ফ্রুক্টোজেরও ফর্মুলা C6H12O6, কিন্তু দুজনে কিন্তু সেম মলিকুল না। তার কারণ কি, দুজনের স্ট্রাকচার হয়ে যাবে আলাদা। এগুলো আছে তোর ক্লাস 12-এ। তো দেখ এদিকে দেখ, ধর আমি কাছে আছে গ্লুকোজ ফর্মুলা কি C6H12O6, ফ্রুক্টোজ ফর্মুলা কি ভাই C6H12O6। দুজনকে কম্বাইন যদি আমি করি, একটা ওয়াটার মলিকুল যদি বার করে দিই, এই যে কিছুক্ষণ আগে তোকে দেখাচ্ছিলাম ওলিয়াম H2SO, সেম ব্যাপার। দেখ আমি এখান থেকে কী করছি, আমার টার্গেট হচ্ছে একটা ওয়াটার মলিকুল বার করে দেওয়া। তাহলে আমি ফর্মুলা কী পাবো বলতো? দেখ কার্বন তো আমি বার করছি না, তাহলে আমার কার্বন হবে টোটাল কথা 6-6-12, কথা বলিস না। হাইড্রোজেন 12-12-24, দুটো বার করে দিস, তাহলে কত হচ্ছে? হাইড্রোজেন থাকলো 22টা, অক্সিজেন 6-6-12 একটা বার করিস, তাহলে কত হলো বলতো? থাকলে 11টা। C12H22O11, এইটা হচ্ছে আমার কার ফর্মুলা? সুক্রোজের ফর্মুলা বা কেন সুগারের ফর্মুলা, বা তুই যে বাড়িতে চিনি খাস চিনির ফর্মুলা, ঠিক আছে? এর মধ্যে যদি দেখ আমি চিনির মধ্যে সিম্পলি আমি যদি চিনির মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, তুই কী পাবি জানিস? তুই পাবি হচ্ছে দেখ এখান থেকে একইভাবে আগের বারের মতনই, এবারে কটা ওয়াটার মলিকুল বেরোবে ভালো করে দেখ। আমি যদি 11 × H2 করি, তাহলে দেখ আমার এটা হয়ে যায় 11 × H2 করলে আমার হয়ে যায় H22O11। তাহলে আমি এবার কী পেলাম বলতো? 11H2O প্লাস 12C, এবার পেলাম দেখ 12C স্বাভাবিকভাবেই। তাহলে এই রিয়াকশনটার অবজারভেশন আছে, এই যে কার্বন কার্বন আমি যেগুলো দেখছি, এই কার্বনগুলো যখন প্রডিউস হয় এগুলোর কালার হচ্ছে একদম পুরো ব্ল্যাক কালারের, মানে আমি ব্ল্যাক কালারের একদম কার্বন পাই। এটারই অবজারভেশন আমার তোকে পড়তে হচ্ছে। তাহলে দেখ অবজারভেশন লেখা আছে ওর মধ্যে, 3 নম্বর লাইনটা দেখ লেখা আছে ব্ল্যাক স্পঞ্জি মাস অফ কার্বন, ব্ল্যাক স্পঞ্জি মাস অফ কার্বন, ব্ল্যাক স্পঞ্জি মাস অফ কার্বন, ঠিক আছে? তারপরে দেখ লেখা আছে একটা এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক তো না পড়লেও চলবে, এক্সোথার্মিক রিয়াকশন। বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করবি, জাস্ট সিম্পল এই রিয়াকশন সার্চ করবি, সুক্রোজ প্লাস কনসেন্ট্রেটেড H2SO, দেখবি সুন্দর ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? একদম কী করেছে, বিকারের মধ্যে চিনি নেবো, চিনির মধ্যে কনসেন্ট্রেটেড H2SO, দেখবি সিম্পলি আমার ওখান থেকে হচ্ছে বলতো ব্ল্যাক কালারের স্পঞ্জি মাস বেরোচ্ছে, আর আমার ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া কেন ভাই? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তোর মধ্যে ধোঁয়া থাকবেই, ঠিক আছে? ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে দেখ ছবি দেওয়া আছে, নিচে ছবি দেওয়া আছে, ফিগার 11.2, ক্লিয়ার? চল তারপর এটা সি, নাম্বার সি, নাম্বার সি একইভাবেই দেখছি। নাম্বার সি এর মধ্যে ফার্স্ট রিয়াকশন, চল দেখ নাম্বার সি এর মধ্যে ফার্স্ট রিয়াকশন, এই তিনখানা মলিকুলই তোর নাম্বার সি যেগুলো আছে তিনটেই হচ্ছে তোর অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে? অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। নাম্বার সি এর ফার্স্ট রিয়াকশন কী আছে বলতো? মলিকুলটা এটা দেখ, এদিকে তাকা, HCOOH। HCOOH কে কী বলে এগুলো সব আমি তুই কদিন পরেই জেনে যাবো, আর 2 সপ্তাহ পরে হতে জানাবো, ঠিক আছে? HCOOH, HCOOH এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমার তোর আছে এগুলো সিলেবাসের মধ্যে, অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট, একদম সিম্পল, চাপ নেওয়ার কিছু নেই। ফর্মিক অ্যাসিড হচ্ছে আমার তোর কমন নেম, একটা IUPAC নেম আছে। IUPAC নেম কি ভাই? কিছুদিন পরেই পড়বো, পরের সপ্তাহেই পড়বো IUPAC নেম। IUPAC নেম হচ্ছে তোর মিথানোইক অ্যাসিড, পরের দিন পড়বো। যেরকম ধর তুই ভাই এখানে আম গাছকে আম বলিস, কিন্তু আমের তো অ্যাকচুয়ালি আম নাম না, ওর ভাই একটা সাইন্টিফিক নেম আছে, জানিস আম গাছের কী নাম? জানিস ভাই তুই? তো যাই হোক, সিমিলার হতে আমি এখানে আম গাছ বলবো, ইংল্যান্ডের নিশ্চয়ই কেউ আম গাছ বলবে না, কোনো একটা ব্রিটিশ আম গাছ নিশ্চয়ই বলবে না, পর্তুগালের কোনো পর্তুগিজ নিশ্চয়ই আম গাছ বলবে না, সবাই তো একটা র্যান্ডম নেমে ডাকছি। তা কমন নেমটা কি আর সাইন্টিফিক নেম কি, তার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতেই পারছিস। সেম হচ্ছে আমার মলিকুলের জন্য যাবে। তো যাই হোক, HCOOH ফর্মিক অ্যাসিড, ভালো করে তাকা। আমি যদি HCOOH কে একইভাবে কনসেন্ট্রেটেড H2SO দিই, এর মধ্যে কী হবে স্ট্রাকচার দেখবি, ভালো করে দেখ কী করবে ভাই। আমি তোকে HCOOH চল স্ট্রাকচার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার HCOOH এর স্ট্রাকচার। কদিন পর আমি তো লিখতে পারবো, কোনো চাপের কিচ্ছু নেই এগুলো। এর মধ্যে কোথাও ওয়াটার আছে না ভাই? ওয়াটার তো নেই কোথাও। কী করবে বলতো? সালফিউরিক অ্যাসিড গিয়ে এখান থেকে দেখ এইরকমভাবে দেখ HOH বার করলো, HOH মানে তো ওয়াটার, ও তো স্ট্রাকচারের মধ্যে ঢুকে স্ট্রাকচার চেঞ্জ করে দেবে। তাহলে এখান থেকে দেখ আমার ওয়াটার বেরোবে, আর কে পড়ে দেবে বলতো? কার্বন মনোঅক্সাইড। তাহলে দেখ ওই জন্য তোর প্রোডাক্ট দেখ লেখা আছে, কী লেখা আছে? প্রোডাক্ট H2O প্লাস CO, দেখতে পাচ্ছিস? H2O প্লাস CO দেখতে পাচ্ছিস? চল সেকেন্ডটা কীভাবে, পরেরটা কীভাবেই দেখছি। পরেরটা দেখ, পরের মলিকুলটা স্ট্রাকচার আমি তোকে এখানে বোর্ড একটু খুলে আঁকছি। এটা হচ্ছে আমার কে ভাই? এদিকে তাকা, সেকেন্ড মলিকুল তোর কাছে যেটা আছে বোর্ডের মধ্যে, দেখ এটা আমি আঁকলাম যেখানে, দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ আমি কাকে এঁকেছি, দেখ এটা হচ্ছে আমি আঁকলাম অ্যাজ ইফ, দেখ এই জিনিসটা আমি এঁকেছি, আমি বোর্ডের মধ্যে আঁকছি কোন মলিকুল, দেখ এটা তোর বইতে কীভাবে দেওয়া আছে, দেখ এইভাবে COOH তার হোল 2, এটা মানে কি বেসিক্যালি, এটা মানে হচ্ছে আমার এটা দেখ COOH
এই মলিকুলটার নাম দেখ সি ডবল এইচ সি ডবল এইচ, সি ডবল এইচকে খুলে আঁকলাম, আমার এটা হচ্ছে সি ডবল বন্ড ও এইচ, সি ডবল বন্ড ও এইচ। সি ডবল এইচগুলোকে কী বলে আমি তো শিখে যাবো কদিন পরে, এগুলো বলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কদিন পরেই শিখে যাবো, ঠিক আছে। এই মলিকুলটার একটা নাম আছে, এই মলিকুলটার নাম কি? এই মলিকুলটার নাম হচ্ছে, বলতে পারবি? ক্লাস 11-এ তুই যখন টাইট্রেশন করবি স্কুলে প্র্যাকটিক্যাল ল্যাবে সায়েন্স নিয়ে পড়লে, এই মলিকুলটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, OXALIC, অক্সালিক অ্যাসিড লেখা আছে তোর খাতার মধ্যে, অক্সালিক অ্যাসিড বইয়ে লেখা আছে, অক্সালিক অ্যাসিড লেখা আছে, কোথায় বলতো লেখা? হ্যাঁ নিচে লেখা আছে প্রত্যেকের নাম অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড দেখ, অক্সালিক অ্যাসিড মনে রাখার টেকনিক কি? অক্সালিক অ্যাসিড মনে রাখার টেকনিক সি ডবল এইচ দুবার, বা তুই এরকম ভাবতে পারিস, দেখ কোকিল কীভাবে ডাকে? কুহু কুহু, তাই তো, দেখ কুহু কুহু, এই তো ভাই সি ডবল এইচ হোল টু, সি ডবল এইচ হোল টু। এনিওয়েজ চল বাদ দে সব। আমি একইভাবে অক্সালিক অ্যাসিডকে হিট করছি, কি প্রোডাক্ট পাবো দেখ, দেখ আমার থেকে এখান থেকে বেরিয়ে গেল ভাই এইচ মানে ওয়াটার, দেখ CO2 আর দেখ CO, দেখ তিনখানা প্রোডাক্ট। এটা প্রোডাক্ট মনে রাখার টেকনিক, জাস্ট এটা জাস্ট প্রোডাক্ট মনে রাখার টেকনিক, এটা জাস্ট প্রোডাক্ট মনে রাখার টেকনিক, কোনো সায়েন্স না এটা, ঠিক আছে। H2O প্লাস CO প্লাস CO2 দেখতে পাচ্ছিস, H2O প্লাস CO প্লাস CO2। আর 3 নম্বরের রিয়াকশানটা দেখ, 3 নম্বরের রিয়াকশানটা কিছু বলছিস? ডাইওইক অ্যাসিড, ঠিক আছে, ইথেন ডাইওইক অ্যাসিড। চল পরেরটা যেটা আছে দেখ, পরেরটা আমার কি আছে, পরের মলিকুলটা দেখ C2H5OH, কিছুক্ষণ আগে আমি তুই যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে ওই মলিকুলটা, দেখ আমি কিছুক্ষণ আগে আঁকলাম এরকম, দেখ এই যে এবারে তোকে আমি ভালোভাবে এঁকে দেখালাম, দেখ পরের মলিকুলটা, দেখ কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে 5টা, দেখ কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে 5টা, 1 2 3 4 5, তার মানে কি হলো C2H5, ওর সাথে আমার কি লেগেছে OH, দেখতে পাচ্ছিস C2H5OH। একইভাবে দেখ এর মধ্যে আমি কী করলাম ভাই, কনসোনেন্ট এস্টারের উপর দিয়েছি, কী করছে বলতো গিয়ে, দেখ এখান থেকে H বার করলো, এখান থেকে OH বার করলো, দেখ এদের দুজনের মাঝখানে ডাবল বন্ড, দেখতে পাচ্ছিস প্রোডাক্টটা আমার এটা হয়েছে, প্রোডাক্টটা কী হলো দেখ, ফর্মুলাটা দেখ, এটা প্রোডাক্টটার কার্বন কটা হয়েছে দেখ দুটো, C2, হাইড্রোজেন কটা হলো দেখ 4টে, তাহলে C2H4 প্লাস H2, দেখতে পাচ্ছিস C2H4 একটা নাম আছে আবার, ওই মলিকুলটার নাম কি? কিছুদিন পরে এগুলো সব শিখে যাবো। এটা নাম আছে ইথিলিন বা ইথিন, তোর লেখা আছে নাম, বইয়ের নিচে লেখা আছে প্রোডাক্টগুলোর নিচে। তাহলে আপাতত তুই প্রত্যেকটার প্রোডাক্ট আর লিখে রাখবি, তো কিন্তু এখানে প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন করে, প্রত্যেকটা রিয়াকশন থেকে তোকে কোশ্চেন করে। না নাম তোকে মেনশন করতে হবে না, ঠিক আছে, ইকুয়েশন লিখতে গেলে নাম মেনশন করতে হবে, বুঝতে পারলি? এটা C2H4 আমার ফর্ম হয়ে যায়। আচ্ছা এইবারে দেখ একটা জিনিস, তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে, কি কোশ্চেন দেবে? দেবে রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর রিয়াকশন বিটুইন ইথানল অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4, যেটা আমি তো এইমাত্র পড়লাম। রাইট দ্য রিয়াকশন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর রিয়াকশন বিটুইন ইথানল অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4। ভালো করে দেখা রিয়াকশনটা, যেটা তুই বইয়ের মধ্যে লেখা আছে 3 নম্বর রিয়াকশন। তুই ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন যদি তুই এই ফ্যাক্টটা না জানিস, যেটা আমি তোকে এখন বলছি, সেটা যদি না জেনে যাস, পরীক্ষার সময় তুই পাগল হয়ে যাবি লিখতে গেলে রিয়াকশনটা। কেন? তোকে তার বলছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, তাহলে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন মানে তুই এতদিন কী জানতিস বলতো, দেখ জানতিস হচ্ছে এরকম, A প্লাস বি আমার C প্লাস ডি ফর্ম হবে, তাই না? A প্লাস বি হবে হচ্ছে আমার C প্লাস ডি। এবার তুই বোথ সাইডে ব্যালেন্স করবি, ঠিক আছে। এবার তো তুই কোন রিয়াকশন লিখছিস, তুই লিখছিস হচ্ছে এখন এই রিয়াকশনটা, কোনটা? এই যে এখনই তুই যেটা বললি C2H5OH প্লাস H2SO4, ওকে, এটা তুই লিখবি ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লেখার সময়। আমার প্রোডাক্ট আমার কি হচ্ছে, এই যে ভাই C2H4 প্লাস H2O, এটা তুই লিখবি সুন্দর করে, পরীক্ষা লেখার সময় এইভাবেই তো লিখবি, লিখে তারপর তুই ব্যালেন্স করা শুরু করবি, ব্যালেন্স করা শুরু করবি, ব্যালেন্স করতে করতে তুই পাগল হয়ে যাবি। কেন কেন পাগল হয়ে যাবি বলতো? ব্যালেন্স করতে গেলে ইকুয়েশন, এটা ব্যালেন্স করতে গেলে কেন তুই ব্যালেন্স করতে পারবি? এটা তুই তো এইভাবেই লিখবি পরীক্ষায় লেখার সময়, এইভাবে লিখবি না পরীক্ষা লেখার সময়, ব্যালেন্স, এরোর বাঁ দিকে রিঅ্যাক্ট্যান্ট, এরোর ডান দিকে প্রোডাক্ট, এবার লিখে তো ব্যালেন্স করা স্টার্ট করবি। এটা কি ব্যালেন্স করতে পারবি তুই? পারবি না, কেন পারবি না বলতো? এখানে দেখ ভাই রিঅ্যাক্ট্যান্ট সাইডে সালফার আছে, প্রোডাক্ট সাইডে সালফার নেই, তুই ব্যালেন্স করতে গেলে এই গন্ডগোল তুই পরীক্ষার সময় বাঁধাবি। সালফার দেখ রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে, প্রোডাক্ট সাইডে কোনো সালফার নেই, তার মানে কি বলতো এই রিঅ্যাকশনে যে সাইড প্রোডাক্ট ফর্ম হয়েছে সেগুলো তোকে দেয়নি, তোকে দেবে না, এখন এই সাইড প্রোডাক্ট তোকে দেবেই না। H2SO4 আমার এখানে আবার ফর্ম হয়, ওইগুলো তোকে দেবে না। তার মানে স্পেশালি অর্গ্যানিক কেমিস্ট্রির রিয়াকশানই সেরকম ব্যালেন্স রিয়াকশন লেখার দরকার পড়ে না। এটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশন, এগুলো অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশনে ব্যালেন্স রিয়াকশন লেখার দরকার পড়ে না। ক্লাস 11-12 তোর এই জিনিসগুলোই আছে, তোকে কী করতে হবে বলতে, অ্যারোর উপরে, ক্লাস 11-12 দেখবি এরকম রিয়েজেন্টটাকে জাস্ট অ্যারোর উপরে লিখে দেয়। তার মানে কি আমার C2H5 এর উপরে খেলছে, তো C2H5 এর উপরে আলটিমেটলি খেলছেটাকে খেলছে হচ্ছে দেখ আমার কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে তোকে যদি এই কোশ্চেন পরীক্ষাতে বলে আমি অ্যারোর উপর কনসেন্ট্রেটেড H2SO4 লিখে দেবো, আমার হয়ে যাবে।
বাকি পার্টটা দেখ আমার ব্যালেন্স অটোমেটিক্যালি আছে, এই পার্টটা কিন্তু আমার ব্যালেন্স আছে, এই পার্টটা আমার ব্যালেন্স আছে। C2H5OH দেখ কার্বন দুটো, হাইড্রোজেন 5 আর 6, হাইড্রোজেন 4 আর 2 6, অক্সিজেন একটা। কনসেন্ট্রেটেড H2SO4 কিন্তু আমার ব্যালেন্সে পার্টিসিপেট করছে না, কারণ ও আমার রিয়াকশন করে আমি ফিরে পাবো আবার H2SO4 কে, ঠিক আছে। তার মানে ব্যালেন্স মানে কি, অর্গ্যানিকের দেখবি অর্গ্যানিকের জন্য ব্যালেন্স কিছু করতে হয় না, ক্লাস 11-12 এগুলো বেশি বেশি আছে। আমি জাস্ট অ্যারোর উপরে রিয়েজেন্টটা দিয়ে দেবো, কার সাথে রিয়াকশনটা হচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে ওই লাস্ট যে তিনখানার রিয়াকশন পড়েছি, কোন কোনটা, CuSO4.5H2O, তারপরে বললাম হচ্ছে কি গ্লুকোজ সুক্রোজের সাথে আমার রিয়াকশন H2SO4, তারপরে দেখ তিনখানা বললাম ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, আর হচ্ছে আমার ইথানল। এই পাঁচটা রিয়াকশান, তিনটে যে রিয়াকশান, এই তিনখানা রিয়াকশান মানে ডান দিকের কলামে যে পরপর যে রিয়াকশানগুলো আছে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে, এই প্রত্যেকটা যদি তোকে বলে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে, তুই জাস্ট অ্যারোর উপরে কনসেন্ট্রেটেড H2SO4 লিখে বাকি জিনিসটা করে দিবি, বুঝতে পেরেছিস? বুঝলি নাকি? আমি কিন্তু পরের দিনের পরীক্ষা দেবো, আমি ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের ফর্মেই দেবো। আর প্রত্যেকটা রিয়াকশনের অবজারভেশন কোথায়, ওই যে ব্ল্যাক স্পঞ্জিমাস আমার ফর্মে ছিল, দেখে নিয়েছিস। চলে এই হচ্ছে আমার মেজর পার্ট, H2SO4 থেকে এই পার্ট কিন্তু আসে। পরের পেজে চলে যা, ডিফারেন্স বিটুইন ডাইলিউট অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ডিফারেন্স বিটুইন ডাইলিউট অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, 1 নম্বর পয়েন্টটা মার্ক কর। যদি কোনোদিনও তোকে পরীক্ষাতে দেয় না লিখতে ডিফারেন্স এরকম, 1 নম্বর পয়েন্টটা মার্ক কর, 2 নম্বর পয়েন্টটা মার্ক কর, 1-2 মার্ক কর, মার্ক করেছিস? আচ্ছা 1 নাম্বার তো বললাম ভাই অ্যাসিডের গল্প, স্ট্রং উইক কেন হয়, ওই যে ভাই ডিসোসিয়েট করার গল্প হচ্ছিল ভাই, H2 গিয়ে ভাঙছিল, H+ বেশি দিচ্ছিল, এই গল্প দেখলাম। 2 নম্বর পর দেখ স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। তোকে পরীক্ষাতে ডিফারেন্স লিখতে দেবে না, কিন্তু এগুলো থেকে MCQ কোশ্চেন আসবে। ডাইলিউট H2SO4 কেন আমার স্ট্রং ইলেকট্রোলাইট? আচ্ছা স্ট্রং ইলেকট্রোলাইট কারা হবে, যেখানে আমি বেশি আয়ন পাবো না যেখানে আমি কম আয়ন পাবো, তুই বল। যেখানে আমি বেশি আয়ন পাবো, হ্যাঁ ভাই দেখ ডাইলিউট H2SO4 আমি বেশি আয়ন পাই, কেন? কারণ জল গিয়ে ভাঙবে বেশি, তো ওই জন্য আমার ডাইলিউট H2SO4 হচ্ছে আমার স্ট্রং ইলেকট্রোলাইট, বুঝলি? আর কনসেন্ট্রেট হচ্ছে আমার কি, উইক ইলেকট্রোলাইট, বোঝা গেছে? মার্ক করছিস নাকি? 3 নম্বর পয়েন্ট, কি হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্টটাকে আমি কিছুক্ষণ আগে পড়েছি, কনসেন্ট্রেটেড H2SO4 হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট, আর ডিহাইড্রেটিংটাকে কনসেন্ট্রেট হচ্ছে আমার ডিহাইড্রেটিং, ঠিক আছে? তাহলে 3-4 তোকে আলাদা করে মার্ক করতে হবে না, জাস্ট 3-4 তুই লিখে রাখলি। 3 নম্বরে কনসেন্ট্রেটেড পার্টে গিয়ে মার্ক করে রাখলি অক্সিডাইজিং এজেন্ট, 3 নম্বরে কনসেন্ট্রেটেড পার্টে গিয়ে মার্ক করে রাখলি অক্সিডাইজিং এজেন্ট। আমি তোকে কোনোদিন এখানে কোনো এক্সামে ডিফারেন্স লিখতে দেবো না এরকম, কিন্তু MCQ এর মধ্যে কোশ্চেন দেবো। 4 নম্বর পয়েন্টটা থেকে আমার লেখা আছে ডিহাইড্রেটিং এজেন্ট। 4 নম্বর পয়েন্টটা কি দেখলি লেখা আছে, ডিহাইড্রেটিং এজেন্ট, ক্লিয়ার? ডিহাইড্রেটিং এজেন্ট হয়েছে। আচ্ছা 5 নাম্বারটা একটু অ্যাড করে রাখতো, 5 নাম্বারটা কনসেন্ট্রেটেডের নিচে লেখ, 5 নাম্বার পয়েন্ট কনসেন্ট্রেটেডের নিচে লেখ, ভোলাটাইল নেচার। 5 নাম্বারটা কনসেন্ট্রেটেডের নিচে লেখ, ডাইলিউট না ভাই, কনসেন্ট্রেটেড নিচে লেখ ভোলাটাইল নেচার, হয়েছে? মার্ক করেছিস? চল আজকের ক্লাসের লাস্ট পার্ট, 4 নাম্বার পার্ট, তার ঠিক পাশে দেখ ডান দিকে লেখা আছে, ওই যে ভাই HCl চ্যাপ্টারের একদম শেষের দিকে আমরা কিছু কিছু রিয়াকশন পড়েছিলাম ভাই, এটা অ্যাড করলাম সলিউবল হবে, ওটা অ্যাড করলাম সলিউবল হলো না, সেম ব্যাপার এখানেও। 4 নাম্বার পার্ট H2SO4 এর মধ্যে কাকে অ্যাড করেছি দেখ, লেড নাইট্রেট, আমার প্রোডাক্ট ফর্মুলা ভাই লেড সালফেট আর HNO3, পরপর দুখানা রিয়াকশন মার্ক কর, এই দুখানা রিয়াকশনই তোর বোর্ড এক্সাম অলরেডি এসছে। আচ্ছা যে প্রোডাক্টগুলো ফর্ম হয়েছে লেড সালফেট আর বেরিয়াম সালফেট, দুখানারই কালার হচ্ছে হোয়াইট, তোর মনে এখানে লিখে নি, কালারগুলো লিখে রাখ, লেড সালফেটেরও কালার হচ্ছে হোয়াইট, বেরিয়াম সালফেটেরও কালার হচ্ছে হোয়াইট। চলে যায় ডান দিকে 11.6, টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সালফেট, টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সালফেট। আচ্ছা লেড সালফেট আর বেরিয়াম সালফেট যেগুলো ফর্ম হয়েছিল ওগুলো ইনসলিবল সল্ট বলেই দেখ প্রেসিপিটেটের সাইনটা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো? তো ইনসলিবল সল্টটা মার্ক করে রাখতো উপরে, ইনসলিবল সল্টটা মার্ক করে রাখ, তার মানে কি ওগুলো ডিজলভ হবে না। ওই দেখ ওই ভাই PbSO4 আর BsO4 এর উপরে দেখ লেখা আছে ইনসলিবল সল্ট, ইনসলিবল মানে কি ভাই, প্রেসিপিটেট, তার মানে ডিজলভ হচ্ছে না সলিউশনের মধ্যে, ওটা একটু মার্ক করে রাখ ইনসলিবল সল্টটা, করেছিস মার্ক? চলে যায় 11.6, 11.5 কি আছে ওসব লাগবে না আপাতত। 11.6 চলে টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড, টেস্ট ফর সালফিউরিক অ্যাসিড, টেস্ট ফর সালফিউরিক অ্যাসিডের মধ্যে 1 নম্বর পয়েন্টটা পুরোটা পড়বি, 1 নম্বর পয়েন্ট পুরোটা পড়বি,
ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট পুরোটা পড়বি কিন্তু। কী পড়বো দেখ, এটা আমার বোঝানোর কিছু নেই। BaSil2 সাথে H2SO পরে রিয়াকশন হলো ভাই বেরিয়াম সালফেট ফর্ম করেছে। বেরিয়াম সালফেট আমার অ্যাসিডের মধ্যে ডিজলভ হয় না। কোন কোন অ্যাসিড দেখ লেখা আছে, HCl, HNO3, এগুলোর মধ্যে ডিজলভ হবে না। HCl চ্যাপ্টারের শেষ দিকেও সিমিলার টাইপের রিয়াকশন ছিল না, ওর মধ্যে ডিজলভ হয়, ওর মধ্যে ডিজলভ হয় না, মনে আছে? পরপর দুখানা ছিল HCl চ্যাপ্টার একদম শেষ দিকে, পড়ছো মনে? আচ্ছা, তারপরে দেখ 2 নাম্বার, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের রিয়াকশান। এটা তো ভাই কিছুক্ষণ আগে আমরা মার্ক করেছিলাম না? না চল, কনসেন্ট্রেটেড কপারের রিয়াকশান মার্ক করেছিলাম না? মার্ক কর, কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান মার্ক করেছিস? জাস্ট রিয়াকশানটা মার্ক কর, কপারের সাথে H2SO পরে রিয়াকশান, H2O + SO2 + CuSO4। তারপরে দেখ একটা রিয়াকশান আছে, ওই রিয়াকশান তোকে পড়তে হবে না, জাস্ট এইবারে খাতায় একটু লিখতে পারিস। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার এটা মার্ক করেছিলাম। কি মনে আছে? প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে আমি তোকে বলেছিলাম CO2 গ্যাস আর SO2 গ্যাস এদের মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবো। খাতার মধ্যে বার কর, দেখবি আছে, খাতা বার কর, খাতার মধ্যে চলে যা, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি যেদিন পড়েছিলাম খাতার মধ্যে বার কর, খাতার মধ্যে লেখা আছে, দেখ সুন্দর করে খাতার মধ্যে লেখা আছে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি যে ক্লাসে খাতায় লিখেছিলাম সেটা বার কর খাতার মধ্যে, বার করেছিস? খাতার সামনে তোর একটা ইন্ডেক্স দেওয়া আছে, আমি বলেছিলাম ওগুলো করতে। খাতার প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দেওয়া আছে, তুই ইন্ডেক্সে গেলি, পেজ নাম্বার দেখে সঙ্গে সঙ্গে বার করে ফেললি কোথায় খাতার মধ্যে তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি লেখা আছে। বার করা গেছে? হ্যাঁ ভাই, বার করা হয়ে গেছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। এরকম খুঁজতে তো বাচ্চারাও পারবে, তাহলে তোর বার করা গেছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, খাতার মধ্যে লেখা আছে। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে এবার তুই চলে যাচ্ছিস, দেখ খাতার মধ্যে লেখা থাকবে ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2 গ্যাস। চল খাতায় হেডিং দে, দেখ হেডিং দে, ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2 গ্যাস। ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2 গ্যাস। ডিফারেন্সিয়েট বিটুইন CO2 অ্যান্ড SO2 গ্যাস। আচ্ছা, CO2 অ্যান্ড SO2 গ্যাস, দেখ চল 3খানা কলাম করবি, বাঁ দিকের কলামে লিখবি রিএজেন্ট, তারপরটা লেখ হচ্ছে CO2, তারপরটা লেখ SO2। যেভাবে তুই প্র্যাকটিক্যালে করিস সেরকম 3খানা কলাম করলাম, রিএজেন্ট CO2 SO2। ধর আমার দুখানা রিয়াকশানে ধর CO2 গ্যাস ফর্ম হয়েছে, একটাতে হয়েছে CO2 গ্যাস, একটাতে ধর হচ্ছে আমার SO2 গ্যাস। আমি কীভাবে বুঝবো কোনটাতে আমার কোন গ্যাস ফর্ম হলো, CO2 গ্যাস না SO2 গ্যাস? আমি কীভাবে বুঝবো? স্বাভাবিকভাবে আমি দেখতে পাবো নিশ্চয়ই গ্যাসের মধ্যে CO2 লেখা, আমি এটাও দেখতে পাবো না গ্যাসের মধ্যে SO2 লেখা, এটা তো আমি দেখতে পাবো না। তাহলে আমি কীভাবে আইডেন্টিফাই করি বলতো? কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করে আমি আইডেন্টিফাই করি, কোনো একটা কমন রিয়াকশন করবো যেটাতে আমার হয়তো দুজনই রেসপন্স করবে, বা একজন করবে একজন করবে না, এইভাবে আমি আইডেন্টিফাই করি। লেখ রিয়েজেন্টের মধ্যে 1 নাম্বার লেখ, কেন হচ্ছে ভাই এগুলো তোকে জিজ্ঞেস করে না। রিয়েজেন্টের মধ্যে 1 নাম্বার লেখ লাইম ওয়াটার পাস, মানে ধর আমার যেখানে ভাই গ্যাসগুলো ফর্ম হচ্ছিল আমি ওর মধ্যে কী করলাম, লাইম ওয়াটার আমি পাস করলাম, ঠিক আছে? হ্যাঁ, লাইম ওয়াটার পাস করলাম, তাহলে কী হবে বলতো? CO2ও আমার এটাকে টার্নস মিল্কি, তাহলে টার্নস লাইম ওয়াটার মিল্কি, CO2 আমার লাইম ওয়াটারকে মিল্কি করবে, SO2ও আমার ভাই লাইম ওয়াটারকে মিল্কি করবে, ঠিক আছে? এইটার থ্রুতে কিন্তু আমি CO2 আর SO2কে ডিফারেন্সিয়েট করতে পারি না, এটার থ্রুতে আমি CO2-র সাথে অক্সিজেন গ্যাসকে ডিফারেন্সিয়েট করতে পারবো, এই টেস্টটার থ্রুতে আমি অক্সিজেন গ্যাসের সাথে SO2 গ্যাসকে ডিফারেন্সিয়েট করতে পারবো, এটার থ্রুতে আমি হাইড্রোজেন গ্যাসের সাথে SO2কে ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু আমি CO2 ভার্সেস SO2 কিন্তু পারবো না। তাহলে তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে ভাই ডিফারেন্সিয়েট CO2 আর SO2-র মধ্যে কীভাবে করবি, তোর কিন্তু এটা অ্যান্সার হবে না। এটা আমি তোকে কী দেখালাম ভাই, CO2-র সাথে SO2 বাদ দিয়ে অন্য গ্যাসগুলোকে কীভাবে ডিফারেন্সিয়েট করা যায়, বুঝেছিস? বুঝতে পেরেছিস? এখন আমি তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার তোর ইউজ হবে, পরেরটা লেখ 2 নাম্বার। তাহলে এটা আমার তোর কিন্তু CO2 SO2-কে ডিফারেন্সিয়েট করার জন্য না, এটা আমি তোকে দেখালাম ভাই দুজনেই রেসপন্স করবে। তোকে যদি বলতো CO2 ভার্সেস তোর কোনো হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তখন আমি এটা দিয়ে করতে পারবো। 2 নাম্বারটা হচ্ছে আমার লাগবে লেখ অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম
ডাইক্রোমেট সলিউশন ব্র্যাকেটে অরেঞ্জ ইন কালার, অরেঞ্জ কালার, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন লিখেছিস, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন লিখেছিস, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। ইকুয়েশন তোকে মনে রাখতে হবে না, এই পুরো নামটা তুই মনে রাখবি, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। এই রিয়াকশন তোর আছে ক্লাস 12 ডি অ্যান্ড ডি ব্লক কেমিস্ট্রির মধ্যে। পটাশিয়াম ডাইক্রোমেটের ফর্মুলা K2Cr2O7, অ্যাসিডিফাইড মানে ওর মধ্যে মানে H+ আছে, কীভাবে কী ফর্মুলাগুলো ক্লাস 12 পার, ঠিক আছে। রিয়াকশন তোর এখানে লেখা আছে, তুই এগুলো মুখস্থ করতে পারিস, কেউ তোকে জিজ্ঞেস করবে না, বোর্ডে তো করবেই না। কী হবে দেখ, CO2-তে কী হবে পরে বলছি, SO2-তে আমার কী হবে বলতো, এই অরেঞ্জ কালার হয়ে যাবে গ্রিন, তাহলে এটা কী হবে বলতো, টার্নস গ্রিন, ক্লিয়ার। তাহলে আমাদের SO2 কী করবে, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের কালার চেঞ্জ করবে কী বলতো, অরেঞ্জ থেকে গ্রিনে, বোঝা গেল, অরেঞ্জ থেকে গ্রিন, এটা আমাদের মনে থাকে। SO2 আমার কী করে ভাই, কালার চেঞ্জ করে কার, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের, কোন কালার চেঞ্জ করে, অরেঞ্জ থেকে গ্রিন, মনে থাকবে, অরেঞ্জ থেকে গ্রিন। বিজেপি থেকে তৃণমূল, ঠিক আছে, চল, বিজেপি থেকে তৃণমূল না, চল যাই হোক, চল। CO2 ভাই, CO2-তে এসব কিছু হবে না, CO2-তে আমি এখানে কিছু দেখবো না, অরেঞ্জ অরেঞ্জই থাকবে, বুঝলি, CO2-তে আমার অরেঞ্জ অরেঞ্জই থাকলো, ক্লিয়ার। তাহলে এইভাবে তুই কীভাবে করতে পারলাম বল, তার মানে তো তাই হলো ভাই, গ্রিন ছিল গ্রিন, মানে অরেঞ্জ ছিল অরেঞ্জই থাকবে, তার মানে এই কালারটা চেঞ্জ হবে না, ঠিক আছে, গ্রিনে আমার যাবে না, অরেঞ্জ ছিল অরেঞ্জই থাকবে, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার কি ভাই CO2 আর SO2-র মধ্যে ডিফারেন্সিয়েট, বোঝা গেছে। চল নেক্সট হচ্ছে লাস্ট একটা রিয়াকশন আছে, দেখ HCl + NH4 হচ্ছে, তোমায় তুই পারবো, ওটা করতে হবে না। চল এইভাবে তোর আমার শেষ হলো H2SO4 চ্যাপ্টার। আজকে আর সময় নেই, পরের ক্লাসে তাহলে তোর কী হবে, পরের ক্লাসে হবে হচ্ছে এক্সাম সিলেবাস কি, শুধু H2SO4 চ্যাপ্টার, ঠিক আছে। আর পরের দিন হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হবে H2SO4, যদি সময় থাকে তাহলে পরের দিন অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করবো, শুধু H2SO4 না, H2SO4 সাথে আরেকটা দিয়ে দেবো, গ্রুপে লিখে দেবো, ওকে চল টাটা।